জাতিসংঘকে তালেবানের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে কাতারের আমির। সাধারণ অধিবেশনে যোগ দিতে জাতিসংঘকে চিঠি পাঠিয়েছে তালেবান। শরণার্থী সংকট নিয়ে জাতিসংঘে যা বললেন এরদোয়ান। তালেবান নিয়ে মতনৈক্যে বাতিল হল সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার চুক্তিতে কঠোর বাস্তবতার মুখে দাঁড়িয়ে ফ্রান্স। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকেও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তালেবানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে আফগানিস্তানের পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন তিনি। আল জাজিরা বলছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে কাতারের আমির বলেন, আফগানিস্তানকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কাতারের আমির। যদি তা না হয় তাহলে বিভক্তি বেড়ে যাবে বলে তিনি জানান। এ সময় আমির বলেন, দোহায় অনুষ্ঠিত সমঝোতার ইতিবাচক ফলাফল দেখার জন্য যা যা করার প্রয়োজন তার সবকিছু করতে প্রস্তুত কাতার। তিনি বলেন, আফগানিস্তানের জনগণের মানবিক প্রয়োজন পূরণ করতে হবে, পাশাপাশি মানবাধিকার রক্ষা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক সমাধানের মাধ্যমে সেখানে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে হবে। কারণ ২০ বছরের চেষ্টা ও বিপুল অর্থ ব্যয়ের পরও আফগানিস্তানে কোনো পরিবর্তন আসেনি। তাই তালেবানের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। তালেবানকে বয়কট করার পরিণামে বিভক্তি আরও বাড়বে। কেবল আলোচনায় ইতিবাচক ফলাফল দিতে পারে বলে তিনি জানান। জাতিসংঘের ভাষণে কাতারের আমির সিরিয়া ও লিবিয়া প্রসঙ্গ টেনে বলেন, সিরিয়ায় জঙ্গিবাদ মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বকে হুমকির মধ্যে ফেলেছে। সিরিয়ার জনগণের দুর্দশাকেও অবজ্ঞা না করার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এদিকে সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবান। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক মঙ্গলবার রাতে নিউ ইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা চিঠিতে তালেবান বলছে, গত ১৫ আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে তালেবান আরও বলছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভাষণ দিতে চান। তালেবানের ওই চিঠি নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফারহান হক। তিনি বলেন, তালেবানের চিঠি সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। তালেবানের পক্ষ থেকে আমির খান মুত্তাকি ওই চিঠিতে সই করেছেন এবং এতে মোহাম্মদ সোহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এখন দেখার পালা, জাতিসংঘ তালেবানকে তার সাধারণ পরিষদে যোগ দেওয়ার সুযোগ দেবে কিনা। সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব নিয়ে বিরোধে জড়িয়েছে সার্কভুক্ত দেশগুলো। ইতিমধ্যে সার্কভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে। শনিবার নিউ ইয়র্কে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারতীয় বার্তা সংস্থা ANI জানিয়েছে, পাকিস্তান চেয়েছিল সার্ক বৈঠকে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক তালেবান। তবে ভারত সহ কয়েকটি সদস্য দেশ ওই প্রস্তাবের বিরোধিতা করায় ঐক্যমত বা সম্মতির অভাবে বৈঠকটি বাতিল হয়েছে। গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে বলেন, তালেবান সরকারে তারা ছাড়া আর কেউ নেই, নারী ও সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব।
এ কারণে কাবুলের এখনকার সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে সব দেশেরই ভালো করে ভাবা উচিত। তবে ভারতের এমন বক্তব্যকে গ্রহণ করেনি পাকিস্তান। পাকিস্তান বলছে, আফগান জনগণ যখন তালেবানকে গ্রহণ করেছে সেখানে অন্য কোনো দেশের মাথা ব্যথা থাকার কথা নয়। এবারের সার্ক বৈঠকের আয়োজক ছিল নেপাল। সাধারণত প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সার্কের মন্ত্রী পর্যায়ে এ বৈঠক হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শনিবার নিউ ইয়র্কে এই বৈঠক হওয়ার কথা ছিল। পাকিস্তান চেয়েছিল বৈঠকে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক, কিন্তু ভারত সহ কয়েকটি দেশের আপত্তির কারণে শেষ পর্যন্ত সেই বৈঠকটি আর হচ্ছে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান বলেছেন, তুরস্ক নতুন শরণার্থীদের বোঝা বইতে পারছে না। মঙ্গলবার তিনি জাতিসংঘে কথা বলেন। আফগানিস্তানের সাম্প্রতিক সংকটের জন্য পশ্চিমা বিশ্বকে দায়ী করেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা দুঃখজনকভাবে আফগানিস্তানে প্রত্যক্ষ করছি যে কিভাবে বাস্তবকে উপেক্ষা করে সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে, যা মূলত ব্যর্থ হয়েছে। 40 বছরেরও বেশি সময় ধরে চলমান অস্থিতিশীলতার পরিণতি আফগান জনগণকে একা মোকাবেলা করতে বাধ্য করা হয়েছে। এরদোয়ান আরও বলেন, আফগানের প্রয়োজনে তুরস্ক তার সাধ্যমতো সহায়তা করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তার দেশ নতুন করে শরণার্থীদের ঢল সামলাতে পারবে না। তিনি বলেন, সিরিয়ায় মানুষের মর্যাদা রক্ষা করা দেশ হিসেবে আমাদের নতুন করে শরণার্থীদের ঢল সামলানোর মতো উপায় ও ধৈর্য নেই। বিভিন্ন সূত্র বলছে, তুরস্কে 1,82,000 নিবন্ধিত আফগান শরণার্থী রয়েছে। দেশটিতে অনিবন্ধিত আফগান শরণার্থীর সংখ্যা 1,20,000। বর্তমানে তুরস্কে 40 লাখেরও বেশি শরণার্থী রয়েছে। এর মধ্যে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে যাওয়া লোকের সংখ্যাই বেশি। ফ্রান্সের কাছ থেকে 1 ডজন সাবমেরিন কেনা নিয়ে 5 বছর আগে করা একটি চুক্তিকে হঠাৎ পাশ কাটিয়ে অস্ট্রেলিয়া যেভাবে আমেরিকা এবং ব্রিটেনের সঙ্গে চুক্তি করেছে, তাতে পশ্চিমা বিশ্বের বন্ধুত্ব এবং ঐক্যে ফাটল ধরেছে বলে অনেকেই মনে করছেন। ক্ষুব্ধ এবং অপমানিত ফ্রান্স ক্যানবেরা এবং ওয়াশিংটন থেকে তাদের রাষ্ট্রদূত ডেকে পাঠিয়েছে। ব্রিটেনের সঙ্গে একটি প্রতিরক্ষা সংলাপ বাতিল করেছে ফ্রান্স। প্যারিসে বিবিসি সাংবাদিক বলেছেন, বিড়ম্বনা এবং অপমানের প্রথম ধাক্কা সামলে ওঠার পর ফ্রান্সকে ভীষণ অপ্রিয় কঠোর কিছু প্রশ্নের জবাব খুঁজতে হবে। প্রথমত, ফরাসিদের হয়তো নতুন করে অনুধাবন করতে হবে যে ভূ রাজনীতিতে জাতীয় স্বার্থ রক্ষার বেলায় আবেগের কোনো মূল্য নেই। অস্ট্রেলীয়দের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, চীনের কাছ থেকে নিরাপত্তার ঝুঁকির মাত্রা যেভাবে বেড়েছে তাতে ডিজেল চালিত ফরাসি সাবমেরিন তাদের চলবে না, বরং আধুনিক পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দিয়ে চীনকে সামাল দেওয়ার চেষ্টা করতে হবে। তবে ফরাসি অস্ট্রেলিয়ার এ চুক্তি গ্রহণ করতে রাজি নয়। তাদের কথা, অস্ট্রেলিয়ার চাহিদা মতোই ডিজেল চালিত সাবমেরিন তৈরি নিয়ে তারা কাজ করছিল এবং অস্ট্রেলিয়া চাইলে পরমাণু শক্তিচালিত সাবমেরিন তারাও সরবরাহ করতে পারত। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যে চুক্তি হয়েছে তা নিয়ে কয়েক বছর ধরেই দেশ তিনটির মধ্যে কথাবার্তা চলছিল। ফ্রান্স বলছে, অস্ট্রেলিয়া সেই ইঙ্গিত কখনো দেয়নি তাদের। লন্ডনের দৈনিক গার্ডিয়ানের কূটনৈতিক বিষয়ক সম্পাদক প্যাট্রিক উইন্টার লিখেছেন, শুধু অস্ত্র বিক্রির চুক্তি হারানো নিয়ে ফ্রান্স যে ক্ষুব্ধ তা নয়। অকাস চুক্তি দেখিয়ে দিয়েছে যে পারমাণবিক চুক্তি নিয়ে আমেরিকা ফ্রান্সকে বিশ্বাস করে না। সে কারণেই হয়তো ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অকাস চুক্তিকে পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করেছেন। প্রশ্ন হচ্ছে, ফ্রান্স এখন কি করবে? ফ্রান্স হয়তো এখন আমেরিকার উপর নির্ভরতার কথা ভুলে গিয়ে একটি স্বতন্ত্র ইউরোপীয় নিরাপত্তা কৌশল হাতে নেওয়ার কথা ভাবছে। কিন্তু চীন ও আমেরিকার যে বিরোধ চলমান ভূ রাজনীতির কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে, সেখানে তাদের অবস্থা কি হবে বা আমেরিকাকে কতটা অবজ্ঞা করা ফ্রান্সের পক্ষে সম্ভব হবে, এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মোড়লগিরির মাঝে ফ্রান্স কোন উপায় খুঁজে বের করে। প্রিয় দর্শক, ওপেন দাইস চায় সত্য সংবাদ এবং তথ্য নির্ভর সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে।
আশা করব সবসময় ওপেন ডায়াসের সাথেই থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।